আমার সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা মানে এখানে একাডেমিতে সিনিয়রদের দিকে তাকানোটা ছিল সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটাকে বলা হয়। তো আমি কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারতাম না। দীর্ঘদিন ধরে কি হচ্ছিল আমার সাথে আমি এগুলা বুঝে ওঠার আগে আবার নতুন করে নতুন চ্যালেঞ্জ চলে আসতেছিল। মেরিনেরা তাদের এই জার্নিতে জার্নি ফ্রম মেরিন একাডেমি টু সি এই মাঝখানে কিছু না বলা কথা থাকে, কিছু এক্সপেরিয়েন্স থাকে যেটা আসলেই ব্যতিক্রম। তো আজকে এই জার্নির মাঝখানে আজকের আমাদের যিনি গেস্ট আ কিভাবে এই সময়টা পার করলেন, এটা নিয়েই আজকে আমরা কথা বলব। একাডেমিতে থাকতে ১ম ১ সপ্তাহ পরে চিঠি লেখার একটা সুযোগ দেয়। তো চিঠিটা পুরাটাই অশ্রুসিক্ত চিঠি ছিল। আমার প্রতিটা অক্ষরের উপরে আমার চোখের পানি ছিল। আমি ওটা আবেগ দিয়ে লিখেছিলাম। যথেষ্ট আবেগ দিয়ে বাবার কাছে, মার কাছে। পরিবারের বড় সন্তান হিসেবে আমার কাছে এখানে জিনিসগুলো অ্যাকসেপ্ট করা ছাড়া এই যে চ্যালেঞ্জটা এটা অ্যাকসেপ্ট করা ছাড়া আমার কাছে সেকেন্ডারি কোনো অপশন ছিল না আমার কাছে। জাহাজে যাওয়ার পরে তো কোনো নেটওয়ার্ক নাই। বাসার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। আমি যখন ফার্স্ট ভয়েস দেই চায়না থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল জাহাজ। ১৩ দিনের প্যাসেজ। আমার জাহাজে ফুল ক্রু চাইনিজ ছিল। দিন দেখা গেল যে শুয়োরের মাংস থাকতো। তো আমি যেহেতু মুসলিম ছিলাম, তো আমি এই জিনিসটা পারতাম না ইয়া করতে। তারপর সবজি রান্না করতো হাফ বয়েল। তো এগুলা খেতে পারতাম না। দেখা গেল আমি মেক্সিমাম টাইম আমি নুডলস খেয়ে দিন পার করে দিতাম। বা সামনে একটা বিশাল ফেজ আমার জন্য হাতছানি দিচ্ছে। আমাকে ওই ফেজটুকু অ্যাচিভ করতে হলে আমাকে এই সারভাইভাল পিরিয়ডটাকে আমাকে ওভারকাম করতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনেস গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ মেরিন একাডেমির ৩ জন এক্স ক্যাডেট। একজন হলো 44 ব্যাচ, একজন 45 ব্যাচ আর একজন 51st ব্যাচের। সো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের 51st ব্যাচের যে গেস্ট আছেন। মূলত তাকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। কারণ আপনারা জানেন যে মেরিনেররা তাদের এই জার্নিতে জার্নি ফ্রম মেরিন একাডেমি টু সি এই মাঝখানে কিছু না বলা কথা থাকে, কিছু এক্সপেরিয়েন্স থাকে যেটা আসলেই ব্যতিক্রম। যেটা অন্যরা জানে না। বিশেষ করে যারা মেরিন একাডেমির বা একাডেমি ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো জানেন। কিন্তু এর বাইরে যারা আছে তারা এটার ব্যাপারে খুব কমই জানেন। তো আজকে এই জার্নির মাঝখানে আজকের আমাদের যিনি গেস্ট আ কিভাবে এই সময়টা পার করলেন, এটা নিয়েই আজকে আমরা কথা বলব। সো আজকের কথোপকথনে আমাদের সাথে আমাদের গেস্টকে সঙ্গ দিবেন ফ্রম 44 ব্যাচ ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান এবং ফ্রম 55 ব্যাচ 45 ব্যাচ চিফ ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ। সো আমি ১ম এই গেস্টকে জিজ্ঞাসা করব বা দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দেওয়ার জন্য বলব এবং ১ম শুরু করতে বলব যে কি কারণে মেরিনে আসা? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিসবাহউদ্দিন, বাংলাদেশ মেরিন একাডেমি 51 ব্যাচ। বর্তমানে র্যাংক 3rd ইঞ্জিনিয়ার। আহ একাডেমিতে আসার বা মেরিন সম্পর্কে আসলে আমার 0 নলেজ ছিল। আমি আ এইখানে আসে কি করে বা এদের কাজ কি বা কি? আমি আদৌ এ সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না। তো ক্যান্টনমেন্টের বাসা ছিল ওখানে এক বড় ভাই ছিলেন। যিনি মানে আমার অনেক সিনিয়র। উনি একাডেমিতে গিয়েছিলেন। উনার কাছ থেকে আ আমার পরিবার বা আমার স্পেশালি আমার বাবা একটা ভালো একটা পজিটিভ রিভিউ পায় যে মেইন আসার ভেরি অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং ইস আর্লি এস্টাবলিশমেন্ট, দ্য প্রমিস অফ আর্লি এস্টাবলিশমেন্ট। তো তারপরে যথারীতি এইচএসসি পরীক্ষার পরে ভর্তিযুদ্ধে অংশ নিই। ভর্তিযুদ্ধে অংশ নেওয়ার পরে দেখা গেল যে আ সব জায়গায় মোটামুটি উম আ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ কোথাও থেকে ফিডব্যাক পেয়েছি। তো মেরিনে যাওয়ার হলো আমার ২-১ জন বন্ধু ছিল ওরা সাঁতার-টাতার একটু কম পারত। ওদের কাছে আমার কাছে সাঁতার শিখতে আসে। তো সাঁতার শিখতে আসার পরে এভাবে গল্প করতে মেরিন সম্পর্কে আমি জানি। কেন, কিভাবে, কি হয়, এর চ্যালেঞ্জিং গুলা কি এবং এখান থেকে আউটকামটা কি বা এখানে কি ফেস করতে হবে। টোটাল চ্যালেঞ্জিং। তো এরপরে দেখা গেল আমার বাবা আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে এই প্রফেশনে যাওয়ার জন্য। বাকি বাকি যেই
দেশের ভিতরে যে সেক্টরগুলো আছে ওখান থেকে আমাকে এটাই বেশি সাপোর্ট দেয় এবং এটাকে বেশি মানে প্রমোট করে। তো এরপরে আঙ্কেল কিভাবে জানলো এই প্রতিষ্ঠান বা আমার বাবার একজন সহকর্মী ছিলেন, উনার ছেলে আমার অনেক সিনিয়র 44 ব্যাচের। উনি মেরিন একাডেমিতে চান্স পাইতো। প্লাস এটা বেশ গর্বের তৎকালীন মানে বেশ গর্বের সাথে আলোচনা হতো আমাদের মানে ক্যান্টনমেন্ট কলোনি গুলাতে। তো ওইখান থেকে আমার বাবা মোটিভেটেড হয় যে না উনার ছেলে হয় ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জিং প্রফেশনে একজন শরিক দেয়া হবেন। এখান থেকেই স্যার মানে বাবা আমাকে মোটিভেট করা আরকি বাবার মাথায় ছিল এই জিনিসটা। যে না ছেলে একদিন এই বিশাল সমুদ্রে দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। এতটুকুই স্যার। তো আমরা তো শুনলাম তোমার হচ্ছে যে জয়েনিং এর যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আরকি। তো তারপর একটু স্মৃতিচারণ করো মেরিন একাডেমি নিয়ে জয়েন করার দিন থেকে শুরু করে। অ্যা আমাদের ডিটেইলস শোনার দরকার নাই। তোমার হচ্ছে যে কি হইছে বাট তুমি জাস্ট একটু বলো ১ম দিন কেমন ফিল হইছে? ১ম ১ সপ্তাহ বা পরিবারের সাথে কিভাবে কমিউনিকেশন করছিলা? ফিলিংস আহ ফিলিংস আমার কাছে আমি জানি না এই জিনিসটা। আমার মানে টোটাল অন্ধকার একটা জগৎ। গিয়েছি যাওয়ার পরে শুধু হোয়াট শুড আই সে? আই এম মানে লাইক অনেকগুলা শিয়ালের মাঝখানে একটা মুরগি পড়লে যে অবস্থা হয়। লট অফ শাউটিংস, লট অফ স্ল্যাংস, lot of hard words surrounding me, and I was like a chicken, Jim, like this. তো পরে সারাদিন প্যারেড গ্রাউন্ডে যথেষ্ট পরিমাণ রগড়ানো হলো। তারপর সন্ধ্যায় সারাদিন পরে সন্ধ্যায় রুমে চলে যাই। এরপর আর কিছু মনে নাই কি হইছে সারাদিন। তো ঘুমানোর সুযোগ পাই নাই বা দীর্ঘদিন ধরে কি হচ্ছিল আমার সাথে আমি এগুলা বুঝে ওঠার আগে আবার নতুন করে নতুন চ্যালেঞ্জ চলে আসতেছিল। তো এভাবেই করে আলহামদুলিল্লাহ চলে গেল ১ম দিন ১ম দিন। তো আমার সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা মানে এখানে একাডেমিতে সিনিয়রদের দিকে তাকানোটা ছিল সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটাকে বলা হয়। তো আমি কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারতাম না। দেখা গেল যে আমার হাইট আলহামদুলিল্লাহ একটু ভালো থাকার কারণে তো আ আইসে আমারই পানিশমেন্টটা আমি বেশি খাইছি যে কার্নি মারা যে সিনিয়রদের সাথে আমি পারতাম না এই জিনিসটাকে কন্ট্রোল করতে somehow বা দেখা গেল যে আমার চোখের সামনে এসে দাঁড়ায় আছে আমি উনার দিকে তাকাই ফেলছি somehow। তো এটাই ছিল আমার সবচেয়ে বড় মানে কবিরা গুনাহ টাইপ পানিশমেন্ট খাওয়ার জন্য। তো কিভাবে আলহামদুলিল্লাহ চলে গেল জুনিয়র লাইফ somehow। তো এই টাইমে পরিবারের সাথে যোগাযোগ কিভাবে করতা? একাডেমিতে থাকতে ১ম ১ সপ্তাহ পরে চিঠি লেখার একটা সুযোগ দেয়। তো চিঠিটা পুরাটাই অশ্রু অশ্রুসিক্ত চিঠি ছিল। আমার প্রতিটা অক্ষরের উপরে আমার আ চোখের পানি ছিল। আমি ওটা আবেগ দিয়ে লিখেছিলাম। যথেষ্ট আবেগ দিয়ে বাবার কাছে, মার কাছে এবং আমি যতটুকু শুনেছি আমার বাবা-মা আমাকে বলে নাই। আমার ভাইদের থেকে আমি ইনফরমেশন পাইছি যে আমার বাবা-মাও নাকি আমার এই চিঠি পড়ার পরে যতক্ষণ পর মানে চিঠির প্রত্যেকটা অক্ষর পড়া যতটা অক্ষর ছিল অত ফোঁটা পানি আমার বাবা-মার চোখে দিয়ে পড়ছে। তো পরিবারের বড় সন্তান হিসেবে আমার কাছে এখানে জিনিসগুলো অ্যাকসেপ্ট করা ছাড়া এই যে চ্যালেঞ্জটা এটা অ্যাকসেপ্ট করা ছাড়া আমার কাছে সেকেন্ডারি কোনো অপশন ছিল না আমার কাছে। আমার ছোট আরো ২ টা ভাই ছিল। তো আমাকে somehow I should take the lead. I should take the challenge. I should take the accept I should take the challenge. And I have to accept all the odds and the adverse situations against me, whatever it comes. So I have motivated myself. I motivated myself to take all these kind of challenges, and that was the most important part of for a man. Part for a man. তো বুঝতেছো ওই ট্রেনিংটা তোমার অনেক উপকার হইছে? এই ট্রেনিংটা পার্সোনালি আমাকে অনেক উপকার করেছে। আমি যথেষ্ট ইনডিসিপ্লিনড একটা মানুষ ছিলাম। আমি সারাদিন দেখা গেল ওই যে সারাদিন ক্রিকেট খেলা, ওই যে গাছে ডাব পাড়া, আম পাড়া, ক্যান্টনমেন্টে আমার আমার নামে নালিশ বলতে এগুলাই ছিল সবসময়। সবসময় আমার বিরুদ্ধে এগুলা লেগেই থাকতো যে আমি কোন গাছের আম পাড়ছি বা কোন গাছের ডাব পাড়ছি বা সারাদিন খেলাধুলা। এমনও হইছে যে ১০৩ ডিগ্রি জ্বর আমাকে স্যালাইন লাগিয়ে রাখছে মিলিটারি মেডিকেলে। তো মেডিকেলের পিছনে দেখা গেল বৃষ্টিতে অঝোর বৃষ্টিতে ছেলেরা ফুটবল খেলতেছে। আমি স্যালাইন খুলে গিয়ে খেলা শুরু করে দিয়েছিলাম। পরে আমার আম্মা এসে দেখে আমি ওখানে নাই। পরে তুলকালাম কাণ্ড। পুরা পরে গিয়ে দেখে আমি খেলতেছি ওখানে।
তো যথেষ্ট ইনডিসিপ্লিনড এবং যথেষ্ট উড়নচণ্ডী টাইপ বা যেটাকে বলা হয়, লাইফে ডিসিপ্লিন ছিল না। তো একাডেমি আমার জীবনটাকে একটা ডিসিপ্লিন লাইফে আ পরিণত করে। I should be grateful for that. And আলহামদুলিল্লাহ, academy played a big role regarding this disciplinary rules. তো এই যে ক্যান্টনমেন্টের ডাব পাড়ার অভিজ্ঞতা একাডেমিতে কাজে লাগেনি? ক্যান্টনমেন্টের ডাব পাড়ার অভিজ্ঞতা একাডেমিতে আরো সবচেয়ে বেশি কাজে লেগেছে। তখন তো ক্যান্টনমেন্টে ডাব পারলে বাবার বদনাম হইতো। আমার তো কিছু হইতো না। আমার বাবা জব দিয়ে করত। আর একাডেমিতে গিয়েছি, একাডেমিতে তো আলহামদুলিল্লাহ। তো whatever it comes, I will take the burden. সো আমার জন্য ওইটা আরো বেশি এনজয়েবল ছিল। আচ্ছা, এরপরে চলে গেল ওখান থেকে শিপে। একাডেমি থেকে শিপে যেতে মাঝখানে কতদিন সময় লাগছে? স্যার ১ বছর ৪ মাস আমাকে অপেক্ষা করতে হইছে জাহাজে যাওয়ার জন্য। তো এটা আসলেই একটা প্যাথেটিক মানে ফেজ ছিল আমার জন্য। কারণ সবাই জিজ্ঞেস করে, "জাহাজে কবে যাবা? জাহাজে কবে যাবা?" তো ওই টাইমটাতে আ চারিদিক থেকে ভিসা জটিলতায় মার্কেট একটু ডাউন হয়ে যায়। ২০১৫-১৬, ১৬-১৭ ওদিকে। তো লাস্টে অনেক অপেক্ষা করার পরে উপরওয়ালা রিজিকে যখন লিখে রাখছিল, তখন গিয়েছিলাম জাহাজে। জাহাজে যাওয়ার পরে তো কোনো নেটওয়ার্ক নাই। বাসার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই। আমি যখন ফার্স্ট ভয়েস দেই, চায়না থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল জাহাজ। ১৩ দিনের প্যাসেজ। ইন দ্য মিন টাইম আমার মেজো ভাই যেটা, আমার ইমিডিয়েট ছোট যেটা, ওর কিডনিতে একটা প্রবলেম হয়। আসলে প্রবলেম না, এটা বাংলাদেশের ডক্টররাও প্রপার আইডেন্টিফাই করতে পারেনি। তো যার কারণে আমাদেরকে ইন্ডিয়া নিয়ে যাওয়া লাগছিল। তো ওই ফেজটাতে I was completely unaware what they are doing without me. আমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগের সুযোগ নাই। যেহেতু জাহাজে তখন ওয়াইফাই স্যাটেলাইট সিস্টেম চালু হয়নি। আমি অস্ট্রেলিয়া যাওয়ার পর আমি শুনতে পাই যে না, আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। মানে বাংলাদেশে এটা মিসট্রিটমেন্ট এর একটা শিকার হইছে। তো এরপরে এভাবে চলে গেল মোটামুটি ক্যাডেট লাইফ আলহামদুলিল্লাহ। শিপের টাইম কেমন ছিল? শিপের টাইম অ্যাজ এ ক্যাডেট, শিপ ক্যাডেট সব জায়গায়। ক্যাডেট অলওয়েজ রেডি টু ডু এনিথিং। ক্যাডেট অলওয়েজ শুড বি রেডি ফর পারফর্মিং এনিথিং। ক্যাডেটের স্পেসিফিক কোনো জব নাই। ক্যাডেট যখনই সুযোগ পায় ঘুমাবে, যখনই সুযোগ পায় কাজ করবে। তো দেখা গেল কাজ করতে, করতে মানে ঘুমাতাম, এরকমও দিন গেছে আলহামদুলিল্লাহ। যেহেতু জাহাজ অস্ট্রেলিয়া রেগুলার যাইতো। AMSA, the Australian Maritime Safety Authority, AMSA very strict maritime রেগুলেশনস এর ব্যাপারে। তো দেখা গেল প্রচুর হার্ড ওয়ার্ক করা লাগতো। সকাল থেকে দেখা গেল যে সন্ধ্যা অবধি বা এরকম। তো এরপরে দিন শেষে আসলে বা রাত্রে আসলে অল্প একটু মানে আর চোখ ধরে রাখা যাইত না, নিজেকে কন্ট্রোলও করা যাইত না। এভাবে চলে গেল। আমার মাথায় একটা জিনিস কাজ করতো, আমি পরিবারের বড় ছেলে। I have to somehow overcome this phase because একটা সামনে একটা বিশাল ফেজ আমার জন্য হাতছানি দিচ্ছে। আমাকে ওই ফেজটুকু অ্যাচিভ করতে হলে আমাকে এই সারভাইভাল পিরিয়ডটাকে আমাকে ওভারকাম করতেই হবে। তো ওই জিনিসটা চিন্তা করে আমি দিনগুলো আলহামদুলিল্লাহ পার করে ফেলছি। আর সবচেয়ে বড় কথা, চাইনিজ শিপ ছিল। নো ফুড, নো ফুড আছে, বাট এই চাইনিজ খাবার খেতে আমি অভ্যস্ত ছিলাম না। কি, ইয়া কি ধরনের খাবার খেতে হয়? ওরা বয়েলড, এভরিথিং বয়েলড। সবকিছু দেখা গেল ওরা শুয়োরের মাংসটাও খাইতো বেশি। প্রত্যেক দিন দেখা গেল যে শুয়োরের মাংস থাকতো। তো আমি যেহেতু মুসলিম ছিলাম, তো আমি এই জিনিসটা পারতাম না ইয়া করতে। তারপর সবজি রান্না করতো হাফ বয়েল। তো এগুলা খেতে পারতাম না। দেখা গেল আমি মেক্সিমাম টাইম আমি নুডলস খেয়ে দিন পার করে দিতাম। বা স্টিকি রাইস দিত। স্টিকি রাইস দিলে আ দেখা গেল যে ওগুলা হজমের একটু সমস্যা হতো। তো যার কারণে মেক্সিমাম টাইমস নুডলসের উপরেই ভরসা করে স্যার আমি ক্যারেট লাইফটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। ইয়ে চিফ অফিসার কি চাইনিজ ছিল? আমার জাহাজে ফুল ক্রু চাইনিজ ছিল। মানে অনলি আমরা ৪ জন ছিলাম। আমরা ৪ জন ছিলাম বাংলাদেশে। যথারীতি স্যার অনেক চড়াই-উতরাই পেরিয়ে ক্যাডেট শিপ শেষ করলাম। ক্যাডেট শিপ শেষ করে আসার পরে একাডেমিতে যে ১ বছরের অনার্স বাকি ছিল ওটা পাশাপাশি
সার্টিফিকেট অফ কম্পিটেন্সি পরীক্ষা ফেজ 3 যেটা ওটার জন্য পাশাপাশি প্রিপারেশন নিতে থাকলাম। তো ২ মাস পরেই পুরা বাংলাদেশ করোনায় লকডাউন পড়ে যায়। স্নো হোপ ও কমপ্লিট শাটডাউন সবকিছু। অনলাইনে সবকিছু চলে সামহাউ অনেক চড়াই-উতরাই পেরিয়ে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি পরীক্ষা পাস করলাম আলহামদুলিল্লাহ। কতদিন লাগলো টোটাল? টোটাল ১ বছর ১ মাস লাগছে। ১ বছর ১ বছর ১ মাস ২ মাস লাগছে। বেশি সময় লাগে না। না আলহামদুলিল্লাহ বেশি সময় লাগেনি। খুব দ্রুতই পাস করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি অনার্সটাও হয়ে গেল গ্র্যাজুয়েশন যেটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তার ১ মাস পরেই জাহাজে আবার চলে যাই। করোনার মধ্যেই? করোনা চলতেছিল এবং জাহাজে যেদিন জয়েন করব কোভিড টেস্টে আমার পজিটিভ আসে। তখন আমি ফার্স্ট জয়েনিংটা ক্যানসেল হয়ে যায়। তো আমি প্রায় ১৯ দিন বিছানায় কাতরাচ্ছিলাম করোনাতে। আলহামদুলিল্লাহ আল্লাহ ওখান থেকে সুস্থতা দান করছেন। সুস্থ হয়ে আবার জাহাজে ব্যাক করি আলহামদুলিল্লাহ। এটা হলো কত সালে? ২০২১ ২০২১ ২০২১ না? আচ্ছা কি শিপ ছিল? বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কি নাম ছিল এটা? বাংলাদেশ অ বাংলা সৌরভ আছে। বাংলা সৌরভ মানে এই যে দেশে থাকতো যেটা। পরে ওইখানে কতদিন? ওখানে ৫ মাস ছিলাম স্যার। ওখানে ৫ মাস থাকার পরে মেঘনাতে যাই। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ফুড ইঞ্জিনিয়ার হিসেবে। তো ওখানে ৬.৫ মাস ৭ মাসের মতো থাকি। তারপর আবার ওখান থেকে নামার পরে এমএসসিতে জয়েন করি মেডিটেরিয়ান শিপিং কোম্পানি। ওখান থেকে আসার পরে এমএসসি এটা কি কন্টেইনার? কন্টেইনার্স জাহাজ ছিল। তো ওখান থেকে আসার পরে কেএসআরএম এ যোগ দেই। কেএসআরএম এ 4th ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেই। ওখানে প্রমোশন পেয়ে 3rd ইঞ্জিনিয়ার হই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছি এখানেই। এই আরকি স্যার। আর এমনি ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি কিছু বলতো? ব্যক্তিগত জীবনে আমার বাবা-মা আছেন। আমার ২ ভাই আমার পরে। এক ভাই গ্র্যাজুয়েশন শেষ করলো। আরেক ভাই এইচএসসি পরীক্ষার্থী এবছর। আর আমি ব্যক্তিজীবনে বিবাহিত আলহামদুলিল্লাহ। তো এই আমার পরিবার। আলহামদুলিল্লাহ। এমনি বিবাহিত জীবনে এই যে ফ্যামিলি রেখে চলে যাওয়া, আসা এই বিষয়টা কিভাবে মেইনটেইন করো বা কিভাবে নিছেন তারা? এই এদিক থেকে আলহামদুলিল্লাহ একটু মানসিক সাপোর্ট আমার বউ থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি। এবং তার সে আগে থেকে এই প্রফেশন সম্পর্কে জানতো বা তার নলেজ ছিল। নলেজ থাকার কারণেই এই যে আমি বিয়ের করে ২ মাস পরে আবার ১.৫ মাস পরে আবার জাহাজে ব্যাক করি। ৭ মাস ৮ মাস জাহাজে ছিলাম। তো এই লং ফেজটা আলহামদুলিল্লাহ সে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছে বা আমাকে যে বুঝার যে তার টেনডেন্সিটা আমি যে এই টাইমটুকু তার সাথে থাকতে পারবো না বা সে এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবে বা তার এই চ্যালেঞ্জগুলা সে কিভাবে ওভারকাম করবে। সে ওইটুকু সাপোর্ট আমি আলহামদুলিল্লাহ তার কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এদিক থেকে I should be grateful to her. আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তাওয়াক্কালতু আলাল্লাহ ফি সাবিলিন। আর বাকিটুকু চেষ্টা করে যাবো। আ নিজের পরিবারের জন্য, নিজের জন্য বা যদি কিছু করে সমাজের জন্য যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। এই এতটুকুই স্যার। কোনো উচ্চাবিলাস নেই। শুধু আল্লাহকে খুশি রেখে জীবনটা পার করে দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য এখানে। মাশাআল্লাহ। এমনি কোথায় থাকো? আমার বাসা চট্টগ্রাম বর্ন অ্যান্ড রেইজড চিটাগং উম হালিশহরেই। আর বর্তমানে ঢাকায় আছি বা চিটাগংয়ে আছি ২ জায়গায় আছি। যেহেতু উম আমার বউ ঢাকাতেই থাকেন। আর আমার পরিবার চিটাগংয়ে। তো এই ২ জায়গায় মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ। ও সে পরবর্তীতে কি চট্টগ্রাম যাওয়ার ইচ্ছা না ঢাকায় সেটেল হওয়ার ইচ্ছা? চিটাগং আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তো ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি হইলো চিটাগং শহরের প্রতি, চিটাগংয়ের প্রতি এখানে আমার বেড়ে ওঠা, এখানে আমার শৈশব, কৈশোর, যৌবন সবকিছু আমার ওইখানে। চিটাগংয়ের প্রতি একটা আত্মার টান সবসময় আমার কাজ করে। হ্যাঁ, আমার
আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা আমার বাবা-মার মাঝে, মাঝে বলে যে তারা ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে গ্রামে। গ্রামের বাড়ি পড়ে আছে। কিছু করতে পারতেছে না ওখানে। বাট আমার ব্যক্তিগতভাবে যদি কেউ প্রশ্ন করে আমি বলব যে, "না, আমি চিটং ছাড়তে পারব না বা আমার পক্ষে পসিবল হবে না চিটং এর মায়া কাটিয়ে অন্য কোথাও শিফট হওয়া।" আমি এখনো পর্যন্ত এই জিনিসটা নিয়ে অল্টারনেটিভ কোনো চিন্তা করিনি বা করব বলে আমি সাহস পাই না চিটং ছেড়ে অন্য কোথাও যাওয়ার। এই আরকি। তো এখন চিটাগাং কি আ মানে ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে? তারাও যদি ঢাকা থাকতে চায়? না এখন আমার আ আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ চিটংয়ে। লোকাল তারা, একদম অরিজিনাল লোকাল। অ্যান্ড শিক্ষার প্রয়োজনে সে বর্তমানে ঢাকায় আছে। বাট তারও মোটিভ সে চিটংয়ের দিকেই ইনশাআল্লাহ। সে এই বিষয়ে আমাকে যথেষ্ট সে সাপোর্ট করবে বলে আমি আশা রাখি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি সেটা হলো আমাদের যে মেরিনে যারা আছেন, আমাদের যারা পাইওনিয়ার বা যারা এক্স ক্যাডেটস, তাদের ভেতর থেকে বিশেষ এমন কোনো ব্যক্তিত্ব আছে কিনা যাকে খুব ভালো লাগে তোমার? আমরা যখন একাডেমিতে ছিলাম, আমাদের যখন ক্যাম্প ফায়ার একটা অনুষ্ঠান হয়, তখন সিঙ্গাপুর মেরিনার্স কমিউনিটির যে সভাপতি ছিলেন বা মানে শিপিং ইন্ডাস্ট্রি যে মানে ভালো একজন পোস্টে ছিলেন, ক্যাপ্টেন ফোরকান কাদের স্যার একাডেমিতে আসেন। তো আরো পাশাপাশি অনেক এরকম আস্তে, আস্তে আরো জানতে পারি যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এক্সক্যাটরা ছড়িয়ে ছিটিয়ে আছেন খুব ভালো, ভালো পোস্টে। দেখা গেলো আ আমেরিকাতেও, ইংল্যান্ডেও, অস্ট্রেলিয়াতেও উম এবং মিডল ইস্টেও অনেক ভালো, ভালো পোস্টে আমাদের সিনিয়ররা স্যাররা আছেন। তো এগুলা আকর্ষণ করতো। পরে আস্তে ধীরে যখন আরো কমিউনিটির সাথে ক্লোজ হলাম, তখন আরো কিছু সিনিয়রদেরকে সামাজিক কর্মকান্ড, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখতে পেলাম অংশগ্রহণ করতে। তো এগুলা দেখে, দেখে আস্তে, আস্তে নিজের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করতো যে না আমাকেও একসময় এরকম কিছু করতে হবে বা করার চেষ্টা করতে হবে। করতে না পারি অন্ততপক্ষে করার চেষ্টা করতে হবে। এভাবেই স্যার আ নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করছি স্যার। তো এখানে এটা তো বলল যাদের কথা তারা তো দেশের বাইরে থাকে। এরা দেশে আছে এরকম কেউ আছে কিনা? দেশে আছে, আছে। আ দেশে আছে একজন স্যার আ ক্যাপ্টেন আতিকুল্লাহ খান, আতিক ইউএ খান যিনি ফেসবুকে যথেষ্ট আ পরিচিত, সমাদৃত। উনার ফাউন্ডেশন আছে অঙ্গীকার বাংলাদেশ। ওখান থেকে দেখলাম যে স্যার উনারা গাজাতেও যে যুদ্ধ বিধ্বস্ত শিশুদের জন্য বা মানুষদের জন্য ত্রাণ পাঠাচ্ছে, ডোনেশন কালেক্ট করতেছে। তো এই জিনিসগুলাও যথেষ্ট হাইলি অ্যাপ্রিশিয়েবল এবং আ প্রেইজওয়ার্দি ওয়ার্ক। এই জিনিসগুলা উম মোটিভেট করে আমাদেরকে ব্যক্তিগতভাবে। যে আমরাও ওখানেও অংশগ্রহণ করার চেষ্টা করি বা আমাদের যারা বন্ধু আছে মেরিনার, নন মেরিনার তাদেরকেও মোটিভেট করার চেষ্টা করি এখানে ইনভলভ হওয়ার জন্য। পাশাপাশি এখন রিসেন্টলি যেই জিনিসটা নিয়ে আমার কথা বলা উচিত হচ্ছে আমাদের অ্যা আমি যখন জাহাজে ছিলাম তখন জানতে পারি যে মেরিনার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নামের একজন মানে একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। যা মেরিনারদের জন্য একটা ব্র্যান্ড তৈরি করা বা মেরিনারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। টুগেদার উই আর এই জিনিসটাকে আ হাইলাইট করা বা এই জিনিসটাকে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করা। আমাদের শ্রদ্ধেয় ৪০ ব্যাচের ক্যাপ্টেন শামীম স্যার। তো আমি এই বিষয়ে আমার বেস্টমেট ছিল একজন যে আগে থেকে ইনভলভ ছিল এখানে। তো তার থেকে আমি এই জিনিসগুলা জানি। জানার পরে জিনিসগুলা পর্যালোচনা করি, নিজের মধ্যে স্টাডি করি। স্টাডি করে আমার ভিতরে জিনিসগুলা আ যথেষ্ট আন্দোলিত করে যে না আমি এই আ প্রতিষ্ঠানের একজন সদস্য হতে চাই। আমি আমাদের মেরিনারদের জন্য একটা প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে চাই। মেরিনার ইউনিটিটা আরেকটু গ্রো করার জন্য কাজ করতে চাই। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ ক্যাপ্টেন শামীম স্যার এই দিক থেকে উম আমাদেরকে যথেষ্ট মোটিভেট করে। যে কিভাবে মেরিনারদেরকে ইউনাইটেড রেখে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে মেরিনারদের জন্য একটা ব্র্যান্ড তৈরি করা যায়। এই জিনিসটাই স্যার আমাদেরকে ইন্সপায়ার আ করে। আ আতিকুর খান স্যার তো চট্টগ্রামের। জি স্যার। আচ্ছা। স্যারের সাথে কি দেখা হয়েছে কখনো? হ্যাঁ, স্যারের সাথে আলহামদুলিল্লাহ দেখা হয়েছে। স্যার আমার বিয়েতেও আসছিলেন। স্যারের সাথে আমার আ আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, কথা হয়েছে স্যার। ও স্যারের বিয়েতেও আসছিল। জি, স্যার তো অনেক কাছের স্যার মানুষ। জি স্যার। তো বিয়ের পরে আর দেখা হয় নাই? না বিয়ের পরে তো আমি ১.৫ মাস পরে জাহাজে চলে যাই আলহামদুলিল্লাহ। এরপরে আবার এই কিছুদিন ৩ দিন হলো জাহাজ থেকে সাইন অফ করি।
এখন পর্যন্ত দেখা হয়নি, হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে। স্যার তো থাকে চট্টগ্রাম, আমরা থাকি ঢাকা। জি। এই কারণে আমাদের সাথে স্যারের একটা দূরত্ব আছে। তুমি চট্টগ্রামের লোকাল হিসেবে এই দায়িত্বটা নিতে পারো। ইনশাল্লাহ আমার উপর যদি দায়িত্ব বর্তায় স্যারের সাথে, তাই এই জিনিসগুলা নিয়ে আলোচনা করার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। এখানে সবচেয়ে বড় জিনিস হলো আসলে অনেক ধরনের গুণ থাকে মানুষের। জি, তো তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় গুণের মধ্যে একটা হলো কিন্তু দানশীলতা। জি, এটা অনেক মানে গুনাহ বা অনেক ছোট, ছোট যদি দোষ থাকে, এগুলো কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বা এই লাইনে দেখা গেছে আল্লাহ কনসিডারটা বেশি করে। পক্ষান্তরে কৃপণতা কিন্তু ঠিক উল্টাটা। জি, তো সেই হিসেবে স্যারের মধ্যে কিন্তু এই গুণটা যথেষ্ট পরিমাণে আছে। যে অঙ্গীকার বাংলাদেশ, যে বন্যার সময় যে জিনিসগুলো করছেন স্যারে। তো আমাদের আসলে মেরিনেস গ্রুপের পক্ষ থেকে স্যারের সাথে এভাবে খুব বেশি একটা বসা হয়নি। এইজন্য স্যারেও আমাদের ব্যাপারে অত বেশি একটা জানেন না। তো তুমি যেহেতু চট্টগ্রামে আছো, চট্টগ্রামে আমাদের আরো অনেক ডিরেক্টররা আছে। হ্যাঁ? তো স্যারের সাথে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর যে জায়গাটা, এটা আরো বাড়ানো যাইতে পারে। জি, অবশ্যই। তো ধন্যবাদ আজকে তোমাকে মেজবা। আমাদের আজকে তো তোমার সাথে আমাদের অফিসিয়াল জার্নি শুরু হচ্ছে। জি, তাই তো এই শিপে বসেই আমাদের এখানে ইনভলভ হয়ে গেছো, ওখানে বসেই টাকা-পয়সা দিছো। জি, স্যার। তো এখন কোনো কিছু না দেখে ডকুমেন্ট ছাড়াই যে আজকে ডকুমেন্ট হবে। মানে কি কারণে এভাবে ইনভলভ হইলা? ইনভলভড আমাকে সবচেয়ে যে জিনিসটা যে আকর্ষণ করে, সেই জিনিসটা হচ্ছে মেরিনারদের একটা ব্র্যান্ড। হোয়াটএভার ইট ইস, হাউ মাচ ইট টেক দ্য কস্ট, বাট দেয়ার শুড বি আ ব্র্যান্ড ফর দ্য মেরিনার্স। এভরিওয়ান শুড নো, এভরিওয়ান শুড রিকগনাইজ দ্যাট ইয়েস, দেয়ার ইজ এ ব্র্যান্ড ফর দ্য মেরিনার্স। তো আমাকে এই জিনিসটা সবসময় অনেক আগে থেকে আকর্ষণ করত। তো তো আমার পক্ষে একা এই জিনিসটা অর্গানাইজ করা বা এটা আমার জন্য পসিবল ছিল না। তো যেহেতু আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় শামীম স্যার উনি জিনিসগুলাকে চারিদিক থেকে সমস্ত বাধা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ গুলোকে সামনে ওভারকাম করে উনি আমাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার আ অঙ্গীকার করেছেন বা উনি চ্যালেঞ্জ গুলা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। তো আমি মনে করি এই প্ল্যাটফর্মে আমার থাকাটা একজন মেইনার হিসেবে উচিত। এবং আমি নিজেকে অ্যা মোটিভেট করি এভাবে যে না, আমাদের একটা ব্র্যান্ড হবে ইনশাল্লাহ এবং এই ব্র্যান্ডটাকে আমরা আমাদের কমিউনিটিতে এবং সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিব। যদি উপর আল্লাহ তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা একসময় ওভার দ্যা ও ও মা ওভারসিস এ আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখি ইনশাল্লাহ। তো এই মেরিনারদের জন্য এই ব্র্যান্ডটা যতটা না জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে মেরিনারদেরকে ইউনাইটেড করা, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। তো তো এই জিনিসগুলা চিন্তা করলে দেখা গেল এই মেরিনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এটা সবচেয়ে বড় একটা আ সেক্টর এখান থেকে। বিশাল একটা সেক্টর এখানে। তো এখানে আমরা আশা করব আ সব মেরিনাররা আসবেন এবং তারা ওই চ্যালেঞ্জ গুলাকে অ্যাকসেপ্ট করবেন। আমরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যালেঞ্জ গুলাকে ওভারকাম করে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। মেয়েদের জন্য একটা ব্র্যান্ড তৈরি করব। আমরা ইউনাইটেডলি টুগেদার উইল ইনশাআল্লাহ রেইজ দিস প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। তো এখন আমাদের যে প্ল্যাটফর্মের ব্যাপারে তো কিছুদিন আগে শুনলা যে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা, প্রপাগান্ডা বিভিন্ন কিছু ছড়াচ্ছে। তো এটা আ তোমার ভিতরে কোনো প্রতিক্রিয়া বা নেগেটিভ কোনো কিছু তৈরি করে নাই? সর্বপ্রথম আমাকে যে জিনিসগুলাকে এই গ্রুপে আমি তো জাহাজে বসেই টাকা দিয়েছি। তো আমি তো জানি না যে আমি এখান থেকে প্রফিট করব না আমি লস হবে না। I don't know, I was completely unaware. বাট আর আমি বিশ্বাস রাখছি। আমি বিশ্বাস রাখছি না, এটা একটা মেরিনার্স প্রতিষ্ঠান। এটা আমারই প্রতিষ্ঠান। যেহেতু মেহেরান ব্র্যান্ডের সাথে মেরিনার লেখা আছে, দ্যাট মিনস আমি থাকি আর না থাকি আমি এই প্রতিষ্ঠানের একটা সদস্য। উম তো প্রোপাগান্ডা যারা ছড়াক প্রোপাগান্ডা ছড়াবে সামনে উপরে উঠতে গেলে অনেকেই চেষ্টা করবে নিচে পা ধরে নিচে নামিয়ে ফেলার। তো আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলাকে স্টাডি করেছি। স্টাডি করে দেখেছি। আমার কাছে সম্পূর্ণ প্রোপাগান্ডাই মনে হয়েছে। এর কোনো যৌক্তিক ভিত্তি আমি পাইনি।
এটা মেরিনাদের জন্য সম্পূর্ণ একটি সুদমুক্ত। আমরা নিজেরা নিজেদের কষ্টার্জিত অর্থে আমরা এই প্রতিষ্ঠানটাকে উপরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কে বা কারা কারো ব্যক্তি উদ্যোগে বা কেউ সেলফ ইনফ্লুয়েন্সড হয়ে বা কেউ বাইরে থেকে ইনফ্লুয়েন্সড হয়ে যদি কেউ এই প্রপাগান্ডা ছড়াতে চায়, ছড়াতে পারবে। বাট দিস ইস এ হিউজ বিগ প্ল্যাটফর্ম। আ তো আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই প্রপাগান্ডা আমাদেরকে দমাতে পারবে বলে আমি মনে করি না ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাবো। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ মিসবাহকে। আজকে আমাদের অফিসিয়াল ডিড ডকুমেন্ট হবে। এখন ইনশাআল্লাহ আমরা সাইনিং সেরিমনি করব আমাদের। এখন যেহেতু মেরিন বা মেরিনার্স এই যে একটা ব্র্যান্ড, এটা আসলেই ভালো লাগার বিষয়। কারণ আমরা বিভিন্ন শিপে যখন প্রোডাক্ট পাঠাই, তো সেখানে ১ম এ আমাদের কিছু প্রোডাক্ট ছিল যেটার উল্টা পাশে আমরা যে লোগোটা ইউজ করেছিলাম মাঝখানে ছিল বাংলা লেখা, মেরিনার লেখাটা। তো এটা ওই শিপের কিছু বিদেশি ক্যাপ্টেন, তো তারা যখন শুনলো যে এরকম বের করছে, তো তারা রিকোয়েস্ট করছে হলো এটার পেছনে ইংলিশে দেওয়ার জন্য। কারণ মেরিনার লেখাটা ইংলিশে থাকলে তারা ওই জিনিসটা বুঝতে পারে। মানে তাদেরও ভালো লাগে। যদিও তারা বাংলাদেশী না। তো এরপর থেকে কিন্তু আমাদের প্রোডাক্টের পেছনের যেই লোগোটা এটা আমরা ইংলিশে দেই। হ্যাঁ, মেরিনার হিসেবে। আর পরবর্তীতে তো এখন আমাদের মেরিন নামে আলাদা একটা ব্র্যান্ডই আছে। হ্যাঁ, তো এখন এই যে মেরিন ব্র্যান্ডে বিভিন্ন প্রোডাক্ট আসতেছে। এখন তোমার কি স্বপ্ন বা ইচ্ছা যে কি প্রোডাক্ট আরো আনা যায় বা আনলে তোমার ভালো লাগতো? আ স্যার এই মুহূর্তে যে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের নিয়ার অ্যাবাউট ৫০ টার মতো প্রোডাক্ট রানিং আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো রান করতেছে। এর ভিতরে বিস্কিটস, চিপস আ আ তারপর ওই যে কুকিজ এবং নুডলস, আ তারপর আ চিনি গুঁড়া চাল, আ এরকম কিছু প্রোডাক্ট আছে, আটা আছে, ময়দা আছে। তো আলহামদুলিল্লাহ, তো ১ম বার যখন আমার বাসায় জিনিসগুলা পাঠায় স্যারে, আ তো আমার মা খুব মানে খুব প্রশংসা করেছিল না জিনিসগুলা কোয়ালিটি ফুল। তো তখন কিন্তু আমি এই প্রতিষ্ঠানের সদস্য হই নাই। হয়তো স্যার মেরিনার হিসেবে হয়তোবা ছোট ভাই হিসেবে, জুনিয়র হিসেবে আমার বাসায় পাঠায়। যেহেতু আমি একজন মেরিনার। তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে না, যেহেতু আমার মা ভালো বলছে আরো ১০ টা মা ভালো বলতে হবে। আরো ১০ টা মানুষ ভালো বলতে হবে। আমরা ওই জিনিসটা চিন্তা করে স্যার, আ আমার কাছে মনে হয়েছে না এই যে আমাদের এই ব্র্যান্ডটাকে একদিন প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে-কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং একই মেন্টালিটিতে একই চিন্তায় আগাইতে হবে জিনিসটাকে নিয়ে। এটাই আমার কাছে সবচেয়ে বড় এই মুহূর্তে চ্যালেঞ্জ মনে হয়। যে somehow আমাদেরকে whatever any challenge come ahead, we should take the challenge to spread our products, to spread our brand among all the streets, among all the shop of Bangladesh. আর নতুন কোনো প্রোডাক্টের নতুন সাজেশন? প্রোডাক্ট বলতে আমি মেরিন টি-টা নিয়ে খুব আশাবাদী। যেটা আমি স্যারকে অলরেডি আজকে অফিসে এসে বলেছিলাম। মেরিন টি-টা হইলে আমার মনে হয় যে স্যার, মানুষ চা খায়। বাংলাদেশের মানুষ প্রচুর চা খায়। এই মেরিন টি-টা নিয়ে আমি খুব বেশি আশাবাদী স্যার। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে এইটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে মেরিন টি। মেরিন টি খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। অলরেডি কথাবার্তা বলেছি। এই মেরিন টিটা আমরা একাডেমিতে মেরিনার্স টি হিসেবে দিতে পারি। জি স্যার, অফ কোর্স স্যার। জি স্যার। মেরিনার্স টি খাইছো? হ্যাঁ, অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের অ্যা জেনারেশন আমাদের জীবনে চলার প্রতিটা মুহূর্তে, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা জায়গায় আমরাও চাই যে মেরিনের একটা ছোঁয়া থাকুক নিত্য প্রয়োজনীয় আইটেমগুলায়। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা অন্যান্য সেক্টরেও যাবো। প্রতিটা জায়গায় যেন আমাদের পদচারণা। মেরিনারদের একটা আইডেন্টিটি বা মেরিনারদের একটা ব্র্যান্ডিং বা পরিচয়ের জন্য এই জিনিসগুলো থাকে আরকি। তো এখন আমি আজকে শেষ করব। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমি একদিন আশা রাখবো যে তুমি হয়তো বলছিলে আমাকে রুমে যে তোমার আব্বার কথা। তো আমিও কিন্তু আমার আব্বার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে একাডেমিতে জয়েন করি। আমার এক ফুফা ছিল। উনি ছিলেন নেভির। তো তার কাছ থেকে আমার আব্বা মেরিন একাডেমির ব্যাপারে শুনে। তো তখন থেকে আব্বার ইচ্ছা। তো ভাইদের দিয়েও ট্রাই করেছিলেন কিন্তু হয় নাই। পরে যেমন আমি ওখানে গিয়েছিলাম আরকি। তো এখন তোমার আব্বা যেহেতু তোমাকে ইন্সপায়ার করছে, তো
তো তোমার আব্বাকে নিয়ে ইনশাল্লাহ একদিন ইনশাআল্লাহ। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ। আর সাথে ইনশাল্লাহ আতিকুর খান স্যারকে নিয়ে একদিন বসবো। ইনশাআল্লাহ। তাই এই বিয়েতে যে আতিকুর খান স্যার আসলো, তুমি আগে থেকেই কি স্যারকে চিনতা? এটা একটু জানার ইচ্ছা মানে কিভাবে বিয়েতে স্যার আসলো? না, না স্যারকে আমি আগে থেকে চিনতাম বলতে স্যার তো আমাদের যেহেতু কমিউনিটির একজন পায়োনিয়ার উনাকে অবশ্যই জানতাম, চিনতাম। কিন্তু কোনো কারণে আমার পক্ষ থেকে ইনভাইটেশন যায় নাই। বাট স্যারকে যখন আমি আমার বিয়ের স্টেজে স্যারকে দেখলাম আমি খুব আ আশ্চর্য হই এবং আমি খুব খুশি হই যে স্যার আসছেন। পরে আ জানতে পারলাম যে উনি আমার আস আ শ্বশুর মহোদয়ের আ কাছের বন্ধু একজন। তো এভাবেই আমি জিনিসগুলা জানতে পারি। হ্যাঁ, স্যার আমার শ্বশুর মহোদয়ের খুব কাছের বন্ধু। তারা একসাথে চিটং কলেজে পড়াশোনা করেছেন। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তো অনেক কাছের। অনেক কাছের হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই কলেজ মেট। কয় বছর একসাথে পড়তে হয়? ২ বছর ২ বছর। ইন্টারলেকটা ইন্টার পুরাটা একসাথে করেছি। মাশাআল্লাহ। ধন্যবাদ মিসবাহ। আমরা এভাবে ইনশাআল্লাহ একজনের সাথে আরেকজন কানেক্টেড হব। তো তোমার আব্বার সাথে তোমার শ্বশুরকেও ইনভাইটেশন রইলো আমাদের স্টুডিওতে উইথ আতিকুর খান স্যার। আসলে আমরাও আতিকুর খান স্যারকে খুব শীঘ্রই ইনভাইট করব। চট্টগ্রাম আ যদিও দূরে স্যারে ফ্লাই করলে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আমরা বসব। আমাদের এই জায়গাটা আরেকটু গুছায় নিই কারণ স্যারের মতো এরকম একজন গণ্যমান্য লোক আসবেন। সেই হিসেবে আমরা আরেকটু গুছানোর পরে যেমন যারা নেতৃস্থানীয় বা যারা একটা পর্যায়ে আছে তাদেরকে ডাকবো ইনশাআল্লাহ আমাদের স্টুডিওতে। ইনশাআল্লাহ। সো আমাদের যে মিডিয়া উইং এটা হয়তো শুনেছো যে আমরা সময় ভেলা নাম দিয়ে আমাদের মিডিয়া উইংটা আস্তে, আস্তে সাজাচ্ছি এবং আমরা জার্নালিস্ট নিচ্ছি। এই যে আজকেও দেখলা একজন জয়েন করেছে। আসলে আস্তে, আস্তে আমরা এটাকে আরো এক্সপান্ড করব এবং মেরিনাদের এই না বলা কথাগুলো, মেরিনাদের মধ্যে এই যে একটা কানেক্টিভিটি একজন আরেকজনের ব্যাপারে জানি না আমরা। জি। এই জিনিসগুলো জানানোর জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, কন্ট্রিবিউশন টু দ্য নেশন এই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাই আস্তে, আস্তে। এই যে আজকে একটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। সেখানে আমাদের কিন্তু একজন জার্নালিস্ট অলরেডি ওখানে গিয়েছে। এটার ব্যাপারে তথ্য নিতেছে। এরকম অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা জানি না। এইজন্য আমাদের নিজস্ব ডেডিকেটেড টিম থাকবে যাদের কাজই থাকবে হলো এই মেরিনারদের বিভিন্ন জায়গায় খোঁজখবরগুলো নিবে। যেমন যে ছেলেটা মারা গেল এখন তার পরিবারের কি অবস্থা? তার বাবার কি অবস্থা? এটা আমি যতটুকু শুনেছি যে বাবার হসপিটালে ছিল ওই ট্রিটমেন্টের জন্য বাবাকে দেখতে আসছিল ছেলেটা। তো এখানে কিন্তু দেখা গেছে এই ছেলেটা যে মারা গেল এখন তার পরিবারের খোঁজ নেওয়ার মতো আর কেউ আছে কিনা? তো এটা যদি না জানানো হয় তাহলে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিছু করতে পারব না। এজন্য এই মিডিয়া কভারেজটা আমাদের নিজেদের জন্য খুবই প্রয়োজনীয়। তো এই জায়গাটা আমি জুনিয়রদের আহ্বান করব তারা যেন এখানে লিড নেয়। কারণ এখানে ১০ জন ১৫ জনের একটা টিম হলে তারাই দেখা গেছে এই পুরা প্ল্যাটফর্মটাকে দাঁড় করিয়ে ফেলতে পারে। জি, তো এজন্য মিডিয়ার লাইনেও আমাদের অনেক কিছু করণীয় আছে। সো ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের আজকের আ সমস্ত অতিথিদেরকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। ইনশাআল্লাহ। আপনারা যারা দেখতেছেন, বিশেষ করে যারা শিপ থেকে দেখতেছেন তাদেরকেও রইলো আমাদের সময় ভেলা এবং মেরিনেস গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং নিরাপত্তার দোয়া। যারা সামনে সাইন অফ করার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য দোয়া রইলো যেন সাইন অফ করে আপনারা আ ঈদটা দেশে কাটাতে পারেন এবং পরিবারের বুকে ফিরে আসতে পারেন। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.